আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে হেমন্তের শুভেচ্ছা। প্রত্যাশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, সচেতন আছো। বাংলা বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমিনা আক্তার লিপি, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। আমরা গত ক্লাসে বলেছি আমাদের আজকে পাঠ আমরা যেটা পড়ব সেটা রবীন্দ্রনাথের ছোট গল্প অপরিচিতা। তো সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানোর আগে সকালবেলা সেটা সলতে পাকাতে হয়। আমরা অপরিচিতায় ঢোকার আগে অপরিচিতার পিছনের কিছু কথা আমরা জেনে নিই। তোমরা ইতিমধ্যেই জেনেছ যে অপরিচিতা রবীন্দ্রনাথের ছোট গল্প। ছোট গল্প কি এবং কখন কিভাবে সাহিত্যে ছোট গল্পটা এলো, আমার ধারণা তোমরা সবাই এটা কম বেশি জানো, কারণ তোমরা এখন অনেক বড় ক্লাসে উঠে গেছো। তারপরে আমরা আমাদের জানাটাকে একটু ঝালাই করে নিচ্ছি, যেন যদি ভুলে যেয়ে থাকি তাহলে সেটা আমাদের মনে পড়ে যাবে। সমগ্র বিশ্ব সাহিত্যেই ছোট গল্প আধুনিক যুগের রচনা। কেন? ছোট গল্প হচ্ছে একই সাথে ছোট এবং গল্প। গল্পটার এত ছোট হওয়ার কেন প্রয়োজন হলো? এটা যুগের প্রয়োজন। ঊনবিংশ শতাব্দীর আগেই শিল্প বিপ্লব ঘটে গেছে, বিজ্ঞান ও প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেছে, ফলে সভ্যতা তৈরি হয়েছে যন্ত্রকেন্দ্রিক। এই যন্ত্র সভ্যতা আমাদেরকে কি করেছে? আমাদের জীবনকে ব্যস্ত করে তুলেছে। ফলে কর্মময় মানুষ তার কর্মের ফাঁকে যে বিনোদন করবে তার জন্য যথেষ্ট সময় তার হাতে নেই। কিন্তু মানুষ তো জীবনের কথা জানতে চায়, আর এই জীবনের কথাই তুলে ধরে সাহিত্য। তো সাহিত্য একটা দীর্ঘ উপন্যাস পড়বে 2-3 ঘন্টা ধরে বা 3-4 দিন ধরে একটা দীর্ঘ উপন্যাস পড়বে, সেই সময়টা সভ্যতা মানুষকে দেয়নি। ফলে বিনোদনের মাধ্যমকে আরো শর্টকাট করার জন্য বা খুব স্বল্প সময়ে আমরা যেন বৃহৎ উপন্যাসের আনন্দ পেতে পারি, সেই পরিকল্পনা থেকে বা সেই চিন্তা চেতনা থেকেই কিন্তু সাহিত্যে ছোট গল্পের জন্ম। কাজেই এটার জন্ম ঊনবিংশ শতাব্দীতে, শিল্প বিপ্লব এবং বিজ্ঞানের অগ্রগতির ফলে। ঊনবিংশ শতাব্দীতে বাংলা সাহিত্যের কথা বলছি, আমরা বাংলা সাহিত্যের প্রেক্ষাপটেই আলোচনা করছি। তোমরা জানো যে গদ্য সাহিত্যটা সমগ্র বিশ্বেই আধুনিক যুগের সৃষ্টি। বাংলা ভাষায় যদি সেটা নির্দিষ্ট করে আমরা বলি তাহলে 1800 সালে এখানে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হলো। 1801 সালে সেখানে বাংলা বিভাগ খুলল এবং উইলিয়াম কেরি বাংলা বিভাগের প্রধান। উইলিয়াম কেরি এবং তার তত্ত্বাবধানে যে বাঙালি পণ্ডিতরা ছিলেন তাদের নেতৃত্বে বাংলা ভাষার উপর, বাংলা গদ্যের উপর রচিত বইগুলোই বাংলা ভাষার বা বাংলা গদ্যের বিকাশে প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হলো। এরপরে শ্রীরামপুর মিশন আছে, তারপরে আমাদের বিদ্যাসাগর আছেন, এদের প্রচেষ্টায় বাঙালি পণ্ডিতদের প্রচেষ্টায় বাংলা গদ্য একটা সাহিত্যিক রূপ পেতে শুরু করলো, বা এটা কি বলে যে সাহিত্যের ভাষা হিসেবে প্রকাশ পেতে শুরু করলো। তো এই যে যেহেতু গল্পটা ছোট আকারে লিখতে হবে, তো সেই ক্ষেত্রে যে রসেরও কমতি পড়া যাবে না। তো ভাষাটাকে সেই জন্য সাবলীল, প্রাণবন্ত, সচ্ছল যদি না হয় তাহলে অল্প কথায় অনেক কিছু বোঝানো সম্ভব হবে না। তো যখন গদ্যটা, বাংলা গদ্য পরিস্ফুট একটা রূপ ধারণ করলো বা একটা কি বলে যে একটা বলিষ্ঠ রূপ ধারণ করলো, তখনই কিন্তু বাংলায় ছোট গল্পটা তার স্থান করে নিতে পারলো। তো এই সময়টা বা এই ঘটনাটা ঘটেছে মূলত বাংলা ভাষার ক্ষেত্রে, বাংলা সাহিত্যের ক্ষেত্রে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। বিশ্ব সাহিত্যে ছোট গল্পের সূচনা ঊনবিংশ শতাব্দীর শুরুতেই, কিন্তু বাংলা সাহিত্য ওই যে বললাম যে যন্ত্র সভ্যতাটা একটু পরে ব্রিটিশ শাসনের কারণে 1853 সালে এই অঞ্চলে প্রথম রেলপথ স্থাপিত হয় এবং এরপর এই রেল লাইনকে কেন্দ্র করে এই রেল ব্যবস্থাকে চালু রাখার জন্য এবং কি বলে যে আরো কিছু শিল্পের বিকাশ ঘটলো। তারপরে কলকারখানা
জামা কাপড়ের জন্য তাঁত শিল্প উঠে যেয়ে নতুন কলকারখানা স্থাপিত হলো, বিদেশি যন্ত্রপাতি, নানা যান্ত্রিক একটা সভ্যতা, সেটা মূলত 1850-এর পরেই, রেলপথ স্থাপনের পরেই এই অঞ্চলে শিল্প কারখানার বিকাশ ঘটতে লাগলো। আর রেলপথটা কেন স্থাপিত হয়েছিল? মূলত এই অঞ্চল থেকে কাঁচা মালগুলো বিদেশে সরবরাহের জন্য মোটামুটি ব্রিটিশরা সারা ভারতবর্ষ জুড়ে ধীরে ধীরে স্নায়ুর মতো রেলপথ ছড়িয়ে দিয়েছিল, যেটা ভারতবর্ষের মানে কি বলে যে শিক্ষা, সভ্যতা, সংস্কৃতির ক্ষেত্রে একটা বিকাশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর এই যে যন্ত্র সভ্যতা নির্ভর যে কি বলে গোষ্ঠী গড়ে উঠল, যাদের ব্যস্ততার কারণে তাদের মানে বিনোদনে পড়ে থাকার মতো সময় নেই, তাদের চাহিদা মেটানোর জন্যই কিন্তু বাংলা সাহিত্যেও ছোট গল্পের আবির্ভাব ঘটে। তো এই ছোট গল্পের রূপ রীতি কেমন হবে, এটা প্রাথমিক অবস্থায় যারা ছোট গল্পের চর্চা করেছিলেন তাদের ধারণা ছিল না। তারা মোটামুটি মানে সেই সময় তো ইংরেজি সাহিত্য অনেকেরই আয়ত্তের মধ্যে চলে এসেছে, যেহেতু 1817 সালে এখানে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হওয়ার ফলে আমাদের ছেলেরা শিক্ষিত হয়, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়, এবং সম্ভ্রান্ত পরিবারের মেয়েরাও তাদের পরিবারের ছেলেদের কাছ থেকে এই সমস্ত শিক্ষাগুলো গ্রহণ করে নেয়, যদিও মানে বিদ্যালয়ে যাওয়ার সুযোগ তখনও তাদের হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে প্রাথমিক পর্যায়ের বাংলা ছোট গল্প রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথের বড় বোন স্বর্ণকুমারী দেবী, নগেন্দ্রনাথ মিত্র, বঙ্কিমচন্দ্রের ছোট ভাই পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় এরা ভূমিকা রেখেছেন। কিন্তু ছোট গল্পকে সার্থক রূপ দেওয়ার জন্য যে পরিমাণ প্রচেষ্টা থাকার দরকার ছিল এবং সার্থক ছোট গল্প হওয়ার জন্য যা যা দরকার ছিল সেগুলো আসলে ওনাদের লেখায় ঠিক সেভাবে ফুটে ওঠেনি। তাই সার্থক ছোট গল্প পাওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হলো রবীন্দ্রনাথ পর্যন্ত। রবীন্দ্রনাথের ছোট গল্পের যাত্রা 1874 সালে, কোথাও কোথাও মতান্তর আছে যে সালটা হবে 1877। তো মূল কথা হচ্ছে প্রথম যে ছোট গল্পটা সেটা ভিখারিনী ভারতী পত্রিকায় প্রকাশিত, এবং 1874 বা 77 যাই হোক, রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পের পরে তিনি একটা দীর্ঘ সময় আর ছোট গল্প লিখলেন না। এরপর আবার 1884-তে এসে তিনি দুটি ছোট গল্প লিখলেন, ঘাটের কথা এবং রাজপথের কথা, এবং 1885 সালে আরেকটি ছোট গল্প মুকুট। এই 3-4টি ছোট গল্প মোটামুটি মানে বের হওয়ার পরে রবীন্দ্রনাথ আবার বসে রইলেন, যে ছোট গল্পের দিকে আর হাত দিলেন না। এরপরে 1890-91 সালের দিকে তিনি যখন পারিবারিক জমিদারি কার্য পরিচালনার জন্য এই বঙ্গে আসলেন, কুষ্টিয়ার শিলাইদহে অবস্থান করছিলেন, তখন কাজকর্মের বাহিরে মানে জমিদারি কার্য পরিচালনা শেষ করে তার হাতে অখণ্ড অবসর, আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই, মানে একেবারেই হচ্ছে নির্জনে আত্মীয় পরিজনবিহীন তার সময় কাটাতে হচ্ছে। সেই সময়টার তিনি সদ্ব্যবহার করলেন, কাজে লাগালেন। পদ্মার উপর যে তার বোট, সেই বোটে অবস্থান করে তিনি এই বঙ্গের প্রকৃতির শোভা দেখতে লাগলেন, মানুষের জীবনযাপন দেখতে লাগলেন, তাদের কর্মকাণ্ড, তাদের মানে দৈনন্দিন ক্রিয়া প্রতিক্রিয়া দেখতে লাগলেন, যেগুলো তার ভিতরে একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। এবং তিনি তার সোনার তরী কাব্যগ্রন্থে সেই যে আমরা একটা কবিতার কথা উল্লেখ করেছি বর্ষাযাপন, সেইখানে তিনি তার ছোট গল্প রচনার প্রেক্ষাপটটা বর্ণনা করলেন, যে এই সঙ্গীহীন বন্ধু বান্ধবহীন অখণ্ড অবসরের মধ্যে তিনি কি করলেন, যে দৃশ্যগুলো তিনি দেখছিলেন সেই দৃশ্যগুলোই তার ভেতরে এমন একটা প্রভাব বিস্তার করছিল যেগুলোর মানে ঠিক তিনি কবিতায় লিখতে পারছিলেন না। তার মাধ্যম হিসেবে তিনি ছোট গল্পকেই বেছে নিলেন, এবং এই বেছে নেওয়ার ফলে বা এই চিন্তা থেকেই তিনি বাংলা সাহিত্যে মানে দীর্ঘ 10 বছর 84-85 পরে 5-6 বছর পরে তিনি যখন ছোট গল্পে লেখা শুরু করলেন কুষ্টিয়ার শিলাইদহে, সেই তার ছোট গল্প রচনার শুরু, এবং এরপরে তিনি আর পেছনে ফিরে তাকালেন না। 1891 থেকে 95 পর্যন্ত তিনি প্রায় 44টি গল্প লিখেছেন, এবং 1891 থেকে 1900 সাল পর্যন্ত প্রায় তার অর্ধশতাধিক গল্প, তার মানে তার মোট ছোট গল্পের সংখ্যা হচ্ছে 119টি, এবং তার অর্ধেকেরও বেশি এই বঙ্গে কুষ্টিয়ার শিলাইদহে
রচিত হয়েছে। তো এই সময়ে আমরা সোনার তরী গ্রন্থে পড়েছিলাম যে সোনার তরীতে তিনি যে কবিতাগুলো লিখেছিলেন সেগুলোর প্রেক্ষাপট এবং তার ছোট গল্পগুলোর প্রেক্ষাপট প্রায় একই, এই বঙ্গের মানুষ এবং প্রকৃতি। তো সেইখানে সোনার তরী কাব্যগ্রন্থের একটা কবিতায় তিনি দেখো ছোট গল্প কি হবে, কি হলে একটা গল্পকে আমরা ছোট গল্প বলবো সেটার তিনি সংজ্ঞা তুলে ধরেছেন। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কবিতাটা। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। তার মানে ছোট গল্প যেহেতু ছোট আকারের গল্প, তার মানে উপন্যাসে যেমন জীবনের একটা বিস্তৃত বর্ণনার সুযোগ থাকে, ছোট গল্পে সেটা নেই। আমাদের জীবনে নানা ঘটনা ঘটে, সেই ঘটনাগুলোর মধ্যে থেকে তার যে কোনো একটা কি দুইটা ছোট গল্পের বিষয় হিসেবে গল্পকারকে নির্বাচন করতে হয়। দেখো বলছে ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, যেটি প্রত্যহ ভেসে যাচ্ছে আমাদের জীবনের, মানে নানা ঘটনার মধ্যে চলে যাচ্ছে, আমরা হয়তো অনেকগুলো ভুলেও যাচ্ছি, তার মধ্যে থেকে দুই একটি অশ্রুজল, যেটা ছোট গল্পের বিষয় হতে পারে, সেটা আনন্দ অশ্রু হতে পারে, কষ্টের অশ্রুও হতে পারে, যেটা ছোট গল্পের বিষয় হিসেবে গল্পকার নির্বাচন করেন। আর কি কি থাকবে দেখো, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ। তার মানে ছোট গল্পকার যেহেতু অল্প কথায় পূর্ণাঙ্গ, মানে জীবনের পরিপূর্ণ একটা স্বাদ তিনি দিবেন, উপন্যাসের স্বাদ দিবেন, মানে ছোট বলেই যে তাকে তার কোনো কিছু কমিয়ে বা এটা কি বলে যে আয়তন কমবে কিন্তু তার রস কমবে না। পাঠক যেন একটা উপন্যাস পড়ে যে আনন্দ পেতেন, ছোট গল্প পড়েও যেন সেই আনন্দ পায়, সেই জন্যই ছোট গল্পের জন্ম। আর এই জন্য কি করতে হবে, বিশদ বর্ণনার সুযোগ ছোট গল্পে থাকবে না। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, তার মানে ডালপালা নিয়ে অনেক ঘটনা ছোট গল্পে স্থান পাবে না, একটি কি দুটি ঘটনা ছোট গল্পে স্থান পাবে, এবং সেই ঘটনাগুলোকে পরিস্ফুট করার জন্য চরিত্রও হবে একটি কি দুটি, এবং তার মধ্যে থেকে একটি চরিত্রকেই গল্পকার ফোকাস করবেন। আর কি থাকবে, নাহি তত্ত্ব নাহি উপদেশ। ছোট গল্প যেহেতু ছোট, সেই ক্ষেত্রে অনেক কথায় কোনো তত্ত্বকে গল্পকার তুলে ধরতে যাবেন না, পাঠককে কোনো উপদেশ দিবেন না। কি হবে, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। অন্তরে অতৃপ্তি রবে, তার মানে পাঠক যখন গল্পটা পড়ে শেষ করবে, গল্পের শেষ পাঠকের মনে তার প্রতিক্রিয়ার শুরু, তাই বলছে অন্তরে অতৃপ্তি রবে, পাঠক পড়ে তৃপ্তি পাবে না। সাঙ্গ করি মনে হবে, যখন সে গল্পটা শেষ করবে তখন পাঠকের মনে হবে শেষ হয়ে হইল না শেষ, তার মানে আরো কিছু আছে। কি আছে এটা গল্পকার গল্পের মধ্যে বলে দেন না, এটা পাঠকের উপরে ছেড়ে দেন, পাঠক নিজে বুঝে নেন বা ভেবে নেন। গল্পটার যেখানে শেষ হয়, পাঠকের মন থেকে, পাঠকের মনের মধ্যে তার শুরু হয়, তার প্রতিক্রিয়াটা চলতে থাকে। ছোট গল্পটা হবে ঠিক এইরকম। আরো কিছু ব্যাখ্যা আমরা ছোট গল্পের ক্ষেত্রে বলছি, যে ছোট গল্পটা শুরু হবে একেবারেই প্রথম লাইন থেকে, যেহেতু বিস্তৃত বর্ণনার সুযোগ নাই, তাহলে মানে আমরা উপন্যাসের মধ্যে দেখি কি যে প্রকৃতির বর্ণনা বা ঘটনার বর্ণনা দিয়ে লেখক ধীরে ধীরে গল্পের মধ্যে প্রবেশ করেন, কিন্তু ছোট গল্প একদম প্রথম লাইন থেকে শুরু হবে, এবং কি হবে যে বর্ণনাহীনভাবে লেখক অল্প কথায় তার বক্তব্যকে তুলে ধরবেন। আরেকটা যেটা, যে ছোট গল্পের সমাপ্তির যে ব্যাপারটা, যে সমাপ্তিটাকে বলেছেন যে কিভাবে হবে, চাবুক হাঁকড়ানো সমাপ্তি। কেউ কেউ মানে ছোট গল্পের সমাপ্তি নিয়ে সমালোচকদের মধ্যে মতভেদ আছে, মানে দুই ধরনের মতের দিকে এরা মত দিয়েছেন। যে একদল মনে করেছেন যে গল্পটার সমাপ্তি হবে চাবুক হাঁকড়ানো সমাপ্তি, ঘোড়াকে যখন চাবুক পেটানো হয়, পেটানোর পরেই কিন্তু ঘোড়ার গায়ে জ্বালা ধরা শুরু হয়, এবং ওই জ্বালাতেই কিন্তু ঘোড়া ছুটতে থাকে। ছোট গল্পটা ঠিক সমাপ্তিটা তেমন হবে যে গল্পটা যেখানে শেষ হবে, পাঠকের মনে সেখান থেকেই তার প্রতিক্রিয়া শুরু হবে, পাঠকের মনে, পাঠকের মস্তিষ্কে এটার অনুরণন বাঁচতে থাকবে, শেষ হয়েও গল্পটা শেষ হবে না। আবার আরেক দল মনে করছেন যে না, দিনের শেষে যেমন ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে, ঠিক তেমনি যে
ছোট গল্পটার পরিণতিটা শেষ হওয়ার আগে থেকেই তারা একটা ইঙ্গিত দেবেন, এরকম একটা সমাপ্তির পক্ষেও একদল পণ্ডিতরা মত দিয়েছেন। তবে রবীন্দ্রনাথ শেষ হয়েও হইল না শেষ, এই মানে তার বর্ষাযাপন কবিতায় এই শেষটাকেই তিনি গুরুত্ব দিয়েছেন। কিন্তু তারপরে তিনি তার সাহিত্যে সবসময় কোনো মানে এই দুই ইসের দুটোকেই প্রয়োগ করেছেন, কখনো কখনো তার নিজের মতো করেও তিনি ছোট গল্পের সমাপ্তি টেনেছেন। তো রবীন্দ্রনাথের আমি তোমাকে গত ক্লাসে তোমাদেরকে 3টি ছোট গল্প পড়তে বলেছিলাম, অপরিচিতা সহ আরও 2টি, দেনা পাওনা এবং হৈমন্তী। দেনা পাওনাটা এই সোনার তরীর যুগে লেখা, 1891 থেকে 1900 সাল পর্যন্ত যে গল্পগুলো তার মধ্যে দেনা পাওনা রচিত। কিন্তু হৈমন্তী এবং যে গল্পটা আমরা আজকে পড়ব অপরিচিতা, এটা লেখা 1914 সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় যে সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় সেই সময়ে। তো ওই সময়ে সবুজপত্র পত্রিকায় রবীন্দ্রনাথের বেশ কিছু গল্প প্রকাশিত হয়, যার ধরনটা অনেকটা একই রকম। একই রকম মানে কি, যে হয় উত্তম পুরুষে গল্পটা বলছে অথবা কি বলছে যে লেখকের বর্ণনায় আসছে, কিন্তু মূল যে ব্যাপারটাতে সেখানে কিছু তত্ত্ব, কিছু উপদেশ থাকছে, কিছু মানে বিষয়ের দিকে লেখক যেন পাঠকের দৃষ্টি আকৃষ্ট করতে চাচ্ছেন। এর ফলে যেটা হয় যে রবীন্দ্রনাথ নিজেও বিভিন্ন সময়ে স্বীকার করেছেন তার যে আর্লি এজের যে ছোট গল্পগুলো, তার মানে এই বঙ্গে রচিত তার যে ছোট গল্পগুলো, এই ছোট গল্পগুলো শিল্পকর্মের বা শিল্পোত্তীর্ণর ক্ষেত্রে তার পরবর্তী বয়সের যে ছোট গল্প তার থেকে অনেক উচ্চ অবস্থানে আছেন। তার মানে তত্ত্বকথার ভারে ভারাক্রান্ত হলে সাহিত্য যে পাঠকের কাছে ঠিক ওইভাবে গৃহীত হয় না, এটা রবীন্দ্রনাথ মানে কি বলে যে এই তত্ত্ব তিনিই দিয়েছেন, কিন্তু তিনিও আর এই তত্ত্বটা পরে মানতে পারেননি। তো যাই হোক, আমরা সেই সবুজপত্রের যুগের অপরিচিতা আজকে পড়ব। অপরিচিতা তোমরা যারা পড়েছ এতক্ষণে নিশ্চয়ই জানতে পেরেছো যে অপরিচিতার মূল বিষয়টা কি, যে পণ প্রথার কারণে এক তরুণ যুবকের কি বলে যে হাহাকার, তার সারা জীবনের স্বপ্ন যেটা অল্প কিছু পরেই সফল হতে পারত, সেটা মানে একটা কি বলে যে অভাব্য একটা ঘটনার কারণে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তো এই পণ প্রথাটা কি এটা আমরা একটু জানি। পণ শব্দটার একটা সমার্থক শব্দ হচ্ছে বা কি বলে যৌতুক, এবং এই প্রথাটা সামাজিক এই প্রথাটা যে কি ভয়াবহ রূপ ধারণ করে আছে আমাদের সমাজে সেটা তোমরা সবাই জানো। প্রতিদিনই পত্রপত্রিকা খুললে পণের কারণে নারী নির্যাতন বা মারা যাচ্ছে না মানে এমন কোনো ঘটনা ছাড়া বোধহয় কোনোদিন কোনো পত্রিকা বের হয় না। তো এই যে সামাজিক এই প্রথা, এই প্রথাটার একটু পেছনে আমরা দেখি যে কারণটা আসলে কি, কোথা থেকে সমাজে এটা এই রূপ ধারণ করেছেন বা এই পর্যায়ে এসে পৌঁছেছে। তো গবেষকদের গবেষণায় দেখা গেছে পণ প্রথাটার উদ্ভব আসলে প্রাচীন হিন্দু সমাজে, কিন্তু সেই সময়ে পণ প্রথাটা ছিল আসলে কন্যাপণ। কন্যাপণ কেমন, যে বিয়ের মাধ্যমে কন্যাপক্ষ তাদের পরিবারের একজন সদস্যকে হারাচ্ছেন, এই কারণে বরপক্ষ কন্যাপক্ষকে ক্ষতিপূরণ দিত, ক্ষতিপূরণ হিসেবে প্রচুর ধন সম্পদ বা অর্থকড়ি উপহার দিত। এই প্রেক্ষাপটেই কিন্তু পণ প্রথাটার প্রচলন হয় সমাজে প্রথম। কিন্তু কালের বিবর্তনে দেখা যায় যে এই পণ প্রথাটা, কন্যাপণটা ধীরে ধীরে বরপণে রূপান্তরিত হয়, এবং বরপণে রূপান্তরিত হওয়ার পরেই কিন্তু এই প্রথা একটা ব্যাধিতে পরিণত হয়। তো কন্যাপণটা বরপণে রূপান্তরিত হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। তার মধ্যে প্রথম যে কারণটা উল্লেখযোগ্য কারণ সেটা হচ্ছে কুলীনত্ব। প্রাচীনকালে যখন আর্যরা এখানে এলো এবং তারা তাদেরকে অনার্যদের চাইতে, এদেশীয় প্রকৃতি যে মানুষ তাদের চাইতে শিক্ষা, সভ্যতায়, বিজ্ঞান সব কিছুতে উন্নত মনে করতে লাগলো, এবং মানে সেভাবেই সমাজে তাদের অবস্থাটা তারা গড়ে নিয়েছিল। ফলে এই আর্যদের সাথে সম্পর্ক তৈরি করার জন্য অনার্যরা তাদের মেয়েদের বিয়ে দিত আর্যদের সাথে, এবং সেই সময়ে তাদেরকে খুশি করার জন্য মেয়ের সঙ্গে তারা প্রচুর উপঢৌকন দিত, মানে বরপক্ষকে খুশি করার জন্য। এবং এখান থেকেই মূলত
পণ প্রথাটা মানে কন্যাপণটা বরপণে যে পরিণত হয়। এরপরে মানে এই কারণে হিন্দু সমাজে বা মানে উচ্চ শ্রেণীতে পণ প্রথাটা কিন্তু একটু বেশি, শ্রেণী বৈষম্যের কারণে। তো এরপরে এই কুলীনত্বটা দিন দিন বা পরবর্তী সময়ে আরো ভয়াবহ রূপ ধারণ করে। 19 শতকে দেখা যায় যে কুলীন ব্রাহ্মণরা এই পণ প্রথাটাকে তাদের উপার্জনের একটা পন্থা হিসেবে গ্রহণ করেন। তার মানে মানে কন্যা দায়গ্রস্ত যে কুলীন পিতারা আছেন তারা তো নিজেদের জাত ছাড়া বা বর্ণ ছাড়া অন্য সম্প্রদায় বা নিচু সম্প্রদায়ের কাছে কন্যা সম্প্রদান করতে পারেন না, কারণ তাতে তাদের জাত চলে যায়। তো এই জন্য তারা তাদের কন্যাদেরকে, খুব ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে কি করতো, যে মানে অনেক বয়স্ক কুলীন ব্রাহ্মণের কাছে বিয়ে দিত। হয়তো তার আরো স্ত্রী আছে, কিন্তু সামাজিক দায়বদ্ধতার কারণে যে কন্যাকে পাত্রস্থ করতে হবে এই কথা চিন্তা করে তারা কি করতো, যে হয়তো মানে যৌতুক দেওয়ার তেমন সামর্থ্য নাই, কিন্তু কন্যাকে পাত্রস্থ করতে হবে। এই চিন্তা চেতনা থেকে একজন মানে বৃদ্ধ বয়স্ক বা এটা কি বলে যে প্রায় ঘাটের মরা অতি বৃদ্ধর সঙ্গে তার ছোট্ট বাচ্চা মেয়েটাকে বিয়ে দিত। তো এই যে বিয়ে দেওয়া, এই বিয়ে এই ইসে থেকে কুলীন ব্রাহ্মণরা কি করতো, যে বিভিন্ন জায়গায় বিয়ে করত। এক একজনের হয়তো শতাধিক স্ত্রীও থাকতো, এবং তারা কি করতো, যে পিতৃগৃহেই বাবার বাড়িতে সেই স্ত্রীরা অবস্থান করত, এবং বছরে একবার স্বামী সেখানে যেত, প্রচুর আতিথেয়তা গ্রহণ করে ফেরার সময় অনেক টাকা পয়সা নিয়ে ফিরত। তার মানে মানে যখন যার টাকা পয়সার প্রয়োজন হতো, মানে যে ব্রাহ্মণের যিনি বিবাহটাকে বা যৌতুকটাকে তার উপার্জনের পথ হিসেবে নিয়েছেন, তার যখন টাকা পয়সার প্রয়োজন হতো তখন আশেপাশে কোথায় তার শ্বশুরালয় আছে সেটা খোঁজ করত, এবং সেইভাবে যে সে উপস্থিত হয়ে টাকা পয়সা নিয়ে আসতো। তো এই যে কুলীনত্ব, এই কুলীনত্বটা 19 শতাব্দীতে আরো ভয়াবহ আকার ধারণ করে একটা ভিন্ন রূপে। কেমন সেটা, যখন হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পরে এই বঙ্গে মধ্যবিত্ত একটা শিক্ষিত শ্রেণী গড়ে উঠল, তখন তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে ডিগ্রি অর্জন করলো, সার্টিফিকেট নিল। তো এই সার্টিফিকেটধারীরা কি হলো, যে ইংরেজ শাসিত ভারতবর্ষে চাকরি বাকরির ক্ষেত্রে মানে এগিয়ে রইল সমাজে, তাদের একটা মর্যাদার আসন তৈরি হলো, এবং চাকরি বাকরির ক্ষেত্রে তাদের বাজার ভালো বলে কন্যাপক্ষরা কি করতো, যে এই শ্রেণীটাকে আকৃষ্ট করার জন্য প্রচুর উপঢৌকন দিত, যৌতুক দিত, পণ দিত। ফলে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও মানে কি বলে যে কুলীনত্বের পর্যায়ে যে পড়ে। এই প্রসঙ্গে তোমরা দেখতে পারো, রবীন্দ্রনাথের একটা গল্প আছে পণ প্রখ্যা, মানে কন্যাপণ এবং বরপণ দুইটারই একটা সুন্দর চিত্র তোমরা এই কি বলে পণ রক্ষা গল্পটাতে দেখতে পাবা যদি পড়ো। আর আরেকটা ছবি আছে, এই যে কুলীনত্ব, মানে কুলীনত্ব যে সমাজে কি ভয়াবহ আকার ধারণ করেছিল সেই সময়ে, বিশেষ করে বাচ্চা বাচ্চা মেয়েদের যে বৃদ্ধ বয়সে বা ঘাটের মরাদের সঙ্গে বিয়ে দিয়ে, এবং এই মেয়েটার যে মানসিক যে অবস্থা সেটার একটা চিত্র তোমরা সিনেমা আছে কমল কুমার মজুমদারের অন্তর্জলি যাত্রা, চমৎকার একটা সিনেমা, সুযোগ করে সময় করে একটু দেখে নিও, ভালো লাগবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, যে যৌতুকের আরেকটা কারণ আমরা একটু বলছি, সেটা হচ্ছে হিন্দু উত্তরাধিকার আইন। হিন্দু উত্তরাধিকার আইনে মেয়েরা আসলে কোনো সম্পত্তির, বিবাহিত মেয়েরা পিতৃগৃহের কোনো সম্পত্তির কি বলে যে অংশ পায় না, এমনকি তারা স্বামীর সম্পত্তিরও অংশ পায় না। যতক্ষণ পর্যন্ত পুত্র, পৌত্র, প্রপৌত্র বেঁচে থাকে ততক্ষণ পর্যন্ত বিবাহিত মেয়ে বা মানে স্ত্রী, স্বামীর বিবাহিত স্ত্রী স্বামীর সম্পত্তিতে বা বাবার সম্পত্তিতে কোনো অংশ পায় না। যদি এরা কেউ না থাকে তাহলে কন্যা, বিবাহিত কন্যা বা স্ত্রী ভোগ দখলের জন্য স্বামীর সম্পত্তি পায়, কিন্তু সেই সম্পত্তিতে তার কোনো সত্ত্ব জন্মায় না। তার মানে সে ইচ্ছা করলে এটা বিক্রি করতে পারে না, বা তার পরবর্তী উত্তরাধিকারী এটার মালিক হতে পারে না। তো ফলে এই মেয়েদের সুরক্ষার জন্য পণ প্রথার কি বলে যে আয়োজন করা হয়, বা পণ প্রথার প্রচার করা হয়, এই অর্থে যে বিয়ের সময় বা অন্য যে কোনো সময় বাবা মা বা বন্ধু বান্ধব তাকে যে সমস্ত উপহার সামগ্রী দেয় সেটাই মানে যৌতুক হিসেবে পরিচিত যে উপহার সামগ্রী, সেগুলোই তার নিজস্ব সম্পত্তি বা স্ত্রীধন। কেবলমাত্র এটার উপরই হচ্ছে তার
মানে সত্ত্ব জন্মায়, অধিকার জন্মায়, এছাড়া অন্য কোনো সম্পত্তিতে তার কোনো সত্ত্ব জন্মায় না। তো এই অর্থেও কিন্তু বা এই দিক থেকেও কিন্তু হিন্দু সমাজে পণ প্রথাটা বা যৌতুকটা খুব গুরুত্বপূর্ণ হিসেবেই তারা দেখেছেন। কিন্তু এই পণ প্রথাটা কালে কালে কি ভয়াবহ রূপ ধারণ করেছে আমরা সেটা আমাদের বাস্তব পরিস্থিতিতে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের অপরিচিতা গল্পের প্রেক্ষাপট বা ছোট গল্প সম্পর্কে আমরা জানলাম, পণ প্রথা সম্পর্কে জানলাম। এবার চলো আমরা মূল গল্পটাতে প্রবেশ করি। রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা। অপরিচিতা শব্দটার অর্থ কি? অপরিচিত মানে হচ্ছে যাকে আমরা চিনি না, জানি না, আর তার সঙ্গে তা প্রত্যয় যুক্ত হয়ে শব্দটাকে স্ত্রীলিঙ্গে রূপান্তর করা হয়েছে। তার মানে লেখক এমন একজন নারীর কথা বলছেন যাকে চিনেন না বা জানেন না। অপরিচিতার মূল গল্পটা তোমরা একটু আগেই আমি বললাম, তোমরাও জেনেছ। তো পুরো গল্পটা তো আসলে আমাদের পক্ষে ক্লাসে পড়ানো সম্ভব না। আমি 4টা অংশ আছে তোমাদের, 1, 2, 3, 4 করে। আমি চেষ্টা করব প্রতিটা অংশ থেকে যে গুরুত্বপূর্ণ বাক্যগুলো আছে সেগুলো বিশ্লেষণ করতে। তোমরা গল্পটা পড়বে, পড়ার পরে যদি কোনো বাক্য বা শব্দে এখনো আর সমস্যা থাকবে না আমি আশা করছি। যদি কোনো বাক্যে তোমাদের সমস্যা থাকে তাহলে সেই বাক্যগুলো আমাকে লিখে পাঠালে আমি পরবর্তীতে সেগুলোর উত্তর দিতে পারবো। মানে আমি যেগুলো পড়াচ্ছি আমার ধারণা যে এরপরে হয়তো তোমাদের আর কোনো বাক্যের সমস্যা থাকার কথা না, কিন্তু তারপরেও যদি থাকে তাহলে তোমরা পড়ে সেটা আমাকে জানিও। আমি বাছাই করা বাক্যগুলোই পড়বো, তবে প্রথম প্যারাটা আমি একটু পড়ছি। দেখো, আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। কি ধরনের মূল্য? দেখো, ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। দেখো, গল্প কথক, তোমরা যারা গল্পটা পড়েছো ইতিমধ্যে তার নাম জানো। আমি এখনই নাম বলছি না, যখন আমরা পড়তে পড়তে তার নাম আসবে তখনই আমরা নামটা ব্যবহার করব। তো গল্প কথক তার জীবনের 27 বছরে এসে তার জীবনের কোনো একটা ঘটনা, যেহেতু ছোট গল্পে আমাদের সমগ্র জীবন জানার সুযোগ নাই, তো কোনো একটা ঘটনা পাঠকের কাছে তুলে ধরছেন। বলছেন কি তার জীবনটা মানে দৈর্ঘ্য হিসেবে খুব বেশি না। রবীন্দ্রনাথ যখন এই গল্পটা লিখছেন তখন তার বয়স 50 ঊর্ধ্ব। গল্পটা যার গল্প লিখছেন তার বয়স 27 বছর, মানে রবীন্দ্রনাথের অর্ধেক বছর বয়সে। দৈর্ঘ্যের হিসাবে যেমন এটা বড় না, গুণের হিসাবেও বড় না। তার মানে তার মধ্যে এমন কোনো গুণ নাই যেটা উল্লেখ করা যায়, বা ছোট গুণ দিয়েও মানুষ কি করে যে মানে কোনো গুণ দিয়ে হলেও ছোট হলেও সে মানুষের দৃষ্টি আকৃষ্ট করতে পারে বা বড় হয়ে উঠতে পারে। সেটাই বলছে যে জীবনটা দৈর্ঘ্যের হিসাবে বা গুণের হিসাবে কোনো হিসাবেই বড় না, কিন্তু তারপরেও তার একটা বিশেষ মূল্য আছে। মূল্যটা কি? দেখো, ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। ভ্রমর বা কীটপতঙ্গ কি করে যে ফুলের উপর বসে ফুলের মানে উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে, কিন্তু গল্পকথক বলছেন যে তার জীবনটা বিস্তৃত হতে পারত, সেই হওয়ার ঘটনাটা ঘটেছিল, কিন্তু ঘটার পরে কি হয়েছে দেখো, ইতিহাস তার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরে উঠেছে। গুটি হচ্ছে ফলের কোষ। ফলের কোষটা ধীরে ধীরে পরিণত বয়সে ফলে রূপান্তরিত হয়, কিন্তু গুটি অবস্থায় যদি সেটা ফলের আকার ধারণ করে তাহলে সেটা আর পরিণতি পায় না, পরিপূর্ণতা পায় না। তার মানে যে ঘটনাটা তার জীবনটাকে সার্থক করে তুলতে পারত, সেই ঘটনাটা ঘটতে যেও কি হয়েছে, বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ফলে তার জীবনের অসারতা, নিষ্ফলতা বোঝাতে সে এই উপমাটা ব্যবহার করছে। আচ্ছা, সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না তাহারা ইহার রস বুঝিবেন। আমি এই পর্যন্ত পড়ছি, এরপরে আমি একটু গ্যাপ দিয়ে দিচ্ছি। দেখো, তবু ইহার একটি বিশেষ মূল্য আছে, যেটা বললাম, ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না তাহারা ইহার রস বুঝিবেন। তার মানে ছোট হলেই যে সেটা সামান্য না, তার ইতিহাস বা উদাহরণ ইতিহাসে বহু আছে।
যেমন আমরা বলছি ছোট গল্প, ছোট গল্প মানেই কিন্তু মানে তুচ্ছ কিছু না, বরং বড় গল্পের সম্পূর্ণ স্বাদ নিয়েই কিন্তু ছোট গল্প রচিত। কবি সুকান্ত ভট্টাচার্য খুব অল্প বয়সে মারা গেছেন, কিন্তু যেটুকু সময় তিনি বেঁচে ছিলেন মানুষের মাঝে বেঁচে থাকার জন্য, সে সময় তিনি অনেক কিছু করেছেন। লটকন ফল, ফল হিসেবে খুব ছোট, কিন্তু ফলের ক্ষেত্রে বা ফলের রাজ্যে তার গুরুত্ব কিন্তু কম না। কাজেই ছোটকে ছোট বলে তুচ্ছ করলে হয়তো তার ভিতরের যে মহত্ব আছে বা উদারতা আছে সেটাকে উপলব্ধি করতে আমরা ব্যর্থ হব। এরপরে দেখো, আমরা যে ধনী একথা তিনিও ভোলেন না, আমাকেও ভুলিতে দেন না। এই প্রেক্ষাপটে গল্পকথক তার পারিবারিক জীবনের কাহিনী বর্ণনা করছেন, যে তার বাবা এককালে গরিব ছিল, তারপরে কি হয়েছে যে ওকালতি করে প্রচুর পয়সা উপার্জন করেছে, আর তার মা সেও গরিব ঘরের মেয়ে, কিন্তু এই যে বাবা উপার্জিত অর্থ, যেটা তিনি জীবদ্দশায় কেবল উপার্জনই করে গেছেন, খরচ করার সুযোগ পান নাই, মানে অবসর পান নাই, কেবল মৃত্যুতেই তার অবসর ঘটলো। তারপর তার যে অঢেল সম্পত্তি, এই সম্পত্তি এসে পড়ে তার মার হাতে, এবং আরেকজন আমরা দেখব মায়ের ভাই মামার হাতে। তো এই যে ধনী, এই হঠাৎ প্রাপ্ত ধনের কারণে তার মধ্যে যে অহংকার জন্ম নিয়েছে, সেটাকে ব্যঙ্গ করে এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করার যে একটা মনোভাব জন্ম নিয়েছে, সেটাকে ব্যঙ্গ করে লেখক বলছেন, আমরা যে ধনী একথা তিনিও ভোলেন না, আমাকেও ভুলিতে দেন না। তার মানে হচ্ছে তার পোশাক পরিচ্ছদ, আচার আচরণে সবসময় এমন একটা জবরজং ভাব, এমন একটা উন্নাসিক ভাব, মানে মানুষ সে যে ধনী এটার চাইতে সে যে একসময় গরিব ছিল, এটার প্রকাশটাই যেন প্রকট হয়ে ওঠে। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডূষও রস পাইবার জো নাই। যারা পড়েছ তারা ইতিমধ্যে জানো যে গল্পকথক তার মামা সম্পর্কে বলছেন। যখন তার বাবা মারা গেছেন, তখন তার মামাই হয়ে ওঠেন তার সংসারের সর্বময় কর্তা। যদিও মামা গল্পকথকের চাইতে বছরে মানে 6 বছরের বড়, কিন্তু তারপরেও তাদের সমস্ত সংসারটাকে সে তার নখদর্পণে রেখেছেন। তাহাকে না খুঁড়িয়ে এক গণ্ডূষ, গণ্ডূষ মানে হচ্ছে এক আজলা জল। এটা কি বলছে যে একটু দেখো, একটা নদীর নাম বলছে, এটা কি বলে, ফল্গু নদী। এই নদীটার একটু বিশেষত্ব আছে, এটা ভারতের গয়া অঞ্চলে প্রবাহিত একটি নদী। নদীটার উপরের অংশে বালুময়। দেখো আমার প্রথম ছবিতে নদীটার চিত্র দেখা যাচ্ছে, যে নদীর উপরে মানুষ বসে আছে, দাঁড়িয়ে আছে, আর পাশে আমি একটু খোঁড়া অবস্থায় বা প্রবাহিত জল প্রবাহিত নদীটার চিত্র দিয়েছি। এই নদীটা প্রথম চিত্রে, নদীটাকে যদি খোঁড়ো তাহলে তার ভিতর দিয়ে এর যে পানি প্রবাহিত হচ্ছে সেটা পাওয়া যাবে। গল্পকথক এই ফল্গু নদীর উদাহরণটা দিয়েছে, যে তার মামা, যে তার পুরো সংসারটাকে, তার মা এবং মামা মানে ছেলে এবং মা ছেলের যে সংসারটা, সেটা পুরো সংসারটা তার মামা তার হাতের মধ্যে এমনভাবে নিয়েছেন যে এই সংসারের ভালো মন্দ, মানে কোথায় কি হবে না হবে, এটা সমস্ত কিছুর সর্বময় কর্তা হচ্ছে তার মামা। তাই তাকে না খুঁড়ে এখানকার এক গণ্ডূষ, ওই যে গণ্ডূষটা কি আমি দেখো ছবি দিয়ে দেখাচ্ছি, এক গণ্ডূষ রস পাইবার জো নাই। তার মানে তার ভিতরের সমস্ত কিছু, সংসারের যাবতীয় সিদ্ধান্ত, মানে ভালো মন্দ সমস্ত কিছুর হর্তা হচ্ছে তার মামা। কোনো কিছু করতে হলে বা কোনো কিছু পেতে হলে এই মামাকেই আগে খুশি করতে হবে বা মামাকেই আগে ভজাতে হবে। আচ্ছা দেখো, গল্পকথক নিজের সম্পর্কে বলছে, মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। তার মানে এই যে কি বলে যে ইউনিভার্সিটির বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে একটা শ্রেণী তৈরি হচ্ছে, স্কুল কলেজের যতগুলো পরীক্ষা আছে সবগুলোতে সে পাশ করেছে। এখানে দেখো যে গল্পকথক MA পাশ করেছে, তারপরে কি তার ভিতরে ব্যক্তিত্ব তৈরি হয়নি। তোমরা হুমিন্তি গল্প যারা পড়েছো তারা দেখেছো যে সেখানেও একই অবস্থা, যে গল্পকথক বলেছে যে আমার কাজ আমি করিয়াছি, FA পাশ করিয়া বৃত্তি পাইয়াছি, তার আর কোনো কাজ নাই। মানে এখন বিবাহ সম্পর্কে কি হয়েছে, কন্যা পক্ষ এবং বর পক্ষ দুই পক্ষ ঘন ঘন বিচলিত হয়ে উঠেছে, প্রজাপতির দুই পক্ষ বিচলিত হয়ে উঠেছে, কিন্তু যাদের নিয়ে বিয়ে, কন্যা বা বর,
তাদের কোনো মতামত নাই। সে মানে এটা কি বলে যে মূর্খ সন্তানই হোক বা ইউনিভার্সিটি পাশ করা বা MA BA পাশ করা একটা মানে কি বলে যে পরিণত যুবকই হোক, আসলে কি হচ্ছে যে ব্যক্তিত্বহীন একটা কি বলে যে মানুষ তৈরি হচ্ছে বা ব্যক্তিত্বহীন একটা সম্প্রদায় তৈরি হচ্ছে। কি বলে অপূর্বরও যেমন কোনো ব্যক্তিত্ব ছিল না, আমাদের এই গল্পকথকেরও কোনো ব্যক্তিত্ব নাই, কোনো কিছুতে সে মা যা বলে তাই, সেটা ভালো বলুক মন্দ বলুক সেটার বিপক্ষে যে কিছু বলবে সেই বলিষ্ঠ কণ্ঠ তার নেই। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। তার মানে মানে নিজে অন্যের মতের বিপক্ষে যে কিছু করবে, যুক্তি দেখাবে বা দৃঢ়তা, চারিত্রিক সেই দৃঢ়তা এই গল্পকথকের মধ্যে নাই। যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন তবে এই সুলক্ষণটি স্মরণে রাখিবেন। দেখো, স্বয়ম্বরা হচ্ছে প্রাচীন সমাজের একটা বিবাহ পদ্ধতি যেখানে কন্যা নিজে বর নির্বাচন করেন। আমি পুরাণের একটা ছবি এখানে তুলে ধরেছি, যেখানে এটা কি হয় যে মানে কন্যা যদি সম্ভ্রান্ত হয়, কোনো রাজার কন্যা হয়, তাহলে কি হয় যে ঢেরা পিটিয়ে দেওয়া হয় যে অমুক রাজকন্যার বিয়ের জন্য স্বয়ম্বর সভার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন দেশের রাজপুত্ররা আসে এবং কন্যায় যার গলায় মালা দেয় সেই হচ্ছে তার স্বামী হিসেবে পরবর্তীতে বিবাহ কার্যে অংশগ্রহণ করে। তো বলছে যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। তার মানে গল্পকথক নিজের সম্পর্কে যে বলছে যে মায়ের আদেশ যে মেনে চলতে পারে সে তো বউয়ের আদেশও মেনে চলতে পারবে, এরকম ব্যক্তিত্ব নিয়েই সে তৈরি হচ্ছে এবং নিজেকে বলছে কি যে অন্তঃপুরের মতো করেই সে মানুষ হচ্ছে। তার মানে কোথাও নিজের মত চাপিয়ে দেওয়ার মতো যে মানে এটা কি বলে যে সাহস বা দৃঢ়তা, এটা তার মধ্যে নাই। ফলে সে হয়তো মনে করছেন যে মেয়েরা এরকম বরই পছন্দ করেন যে যে নিজের আয়ত্ত থাকবে, যে স্বামী তার আয়ত্ত থাকবে। তো সেই হিসেবে লেখক ব্যঙ্গ করে কথাটা বলেছেন, যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। তার মানে সে যে সৎপাত্র, তার যে কোনো খারাপ অভ্যাস নাই, বদ অভ্যাস নাই, ধূমপান করে না এবং অন্তঃপুরে যে সমস্ত নিয়মকানুন আছে সমস্ত কিছু মেনে চলার ক্ষমতা তার আছে। কাজেই সংসারের জন্য সে খুবই ভালো স্বামী, এটা যে কোনো কন্যার জন্য একটা আনন্দের বিষয়। কাজেই সে যে পাত্র হিসেবে সৎ সেটাকে উল্লেখ করে কথাটা বলছেন, যদিও লেখক ব্যঙ্গার্থে কথাটা তুলে ধরেছেন। শোষণ করা চলিবে অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। কথাটা বলা হচ্ছে গল্পকথকের মামার সম্পর্কে, যে তাদের সমস্ত সংসারটাকেই তার নিজের করায়ত্তে রেখেছে। ভাগিনার বিয়ে সম্পর্কে তার একটা বিশেষ মত ছিল। মতটা কি যে কন্যা এমন হবে যে তাদের কথায় উঠা বসা করবে এবং তাদের উপরে মাথা তুলে কখনো কথা বলবে না। কন্যা পক্ষে কি হবে যে তাদের টাকা নাই অথচ তাকে অঢেল টাকা দিতে কখনো মানে কষ্ট বোধ করবে না। আরো কি হবে, ইচ্ছে মতো তাকে শোষণ করা চলবে। তার মানে যেমন ইচ্ছে তাদের সঙ্গে ব্যবহার করতে পারবে, তাদের প্রতি আত্মীয়তার সম্মানটুকু না দিলেও কোনো সমস্যা হবে না। সেই হিসেবে বলছে দেখো, বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায়। প্রথম যে চিত্রটা সেটা হচ্ছে গুড়গুড়ি, ধূপপানের একটা যন্ত্র যেটা সম্ভ্রান্ত পরিবারগুলোতে ব্যবহার করা হয়। গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায়। পরের যেটা দেখছো সেটা নারকেলের খোল দিয়ে তৈরি, গ্রামাঞ্চলের খুব সাধারণ কর্মজীবী মানুষরা ধূমপানের জন্য ব্যবহার করে। এটাকে বলছে বাধা হুকায় তামাক দিলে নালিশ খাটিবে না। তার মানে এমন পাত্র বা এমন পাত্রী তিনি মানে সে তার ভাগিনার জন্য নিয়ে আসবেন যে যার বাবার টাকা আছে, সে তাকে টাকাও দিবে কিন্তু তার সংসারে মাথা নিচু করে চলবে, কখনো মানে গলা উঁচু করে কথা বলবে না। কন্যা তো নয়ই, কন্যা পক্ষও না, তার কন্যার বাবাও না, এবং তার সঙ্গে যেভাবে ইচ্ছে সেভাবে আচরণ করবে। মানে এটা কি বলে যে যথাযথ সম্মান প্রদর্শন না করলেও সে গলা তুলে প্রতিবাদ করবে না, এমন বেহাই তার পছন্দ। আচ্ছা, একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙা পণ। কি প্রসঙ্গে বলছে? কন্যা পক্ষের আর্থিক অবস্থা সম্পর্কে বলছে। তো আমরা দেখছি যে বিবাহ সম্পর্কে মামার মতের পরে
গল্পকথক যে তার বন্ধু হরিশ যে কানপুরে থাকে, সে তার এই বিবাহযোগ্য বন্ধুর জন্য একটা কন্যা নিয়ে এসেছে, কন্যার সংবাদ নিয়ে এসেছে, যার অবস্থা কি মানে মামা যেমন চাচ্ছে ঠিক তেমনই, কেমন যে তাদের এক সময় অনেক টাকা ছিল, সম্ভ্রান্ত বংশ অনেক টাকা ছিল, কিন্তু এখন সেটা মানে প্রায় তলায় এসে ঠেকেছে। ফলে নিজের দেশে বা নিজের অঞ্চলে মান সম্মান রক্ষা করে জীবনযাপন সম্ভব না বলেই তারা দূরে এসে কানপুরে বসবাস করছে এবং তার একটা মাত্র মেয়ে, তাকে পাত্রস্থ করার জন্য উপযুক্ত পাত্র খুঁজছে, কিন্তু উপযুক্ত পাত্র পাচ্ছে না। কি কারণে? তার একটা উল্লেখ মানে কারণ বলছে, একে তো বরের হাট মহার্ঘ। এই যে আমরা বললাম মহার্ঘ মানে হচ্ছে মহামূল্য, অনেক দাম। তার মানে এই যে কুলীনত্ব, আমরা বলছি যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিটাও কুলীনত্বের পর্যায়ে যে পৌঁছেছিল ঊনবিংশ শতাব্দীতে। ফলে MA BA পাশ করা যে ছেলেগুলো, যার ডিগ্রি যত বেশি, যেহেতু সামাজিক মর্যাদা তার বেশি, বিয়ের ক্ষেত্রে তার পণের মানে অঙ্কটাও তত উপরে। সেজন্য এই মানে পরিবার তার কন্যার জন্য উপযুক্ত পাত্র পাচ্ছিলেন না। কেন? বরের হাট মহার্ঘ। তারপরে ধনুক ভাঙা পণ। ধনুক ভাঙা পণ শব্দটা এসেছে রামায়ণ থেকে। রামায়ণের আমি তোমাদের বলেছি যে সাহিত্যগুলো পড়তে হবে, বিশেষ করে ক্লাসিক যে সাহিত্যগুলো, বিশ্ব সাহিত্য পড়ে আগে আমাদের সাহিত্যগুলো পড়ো। রামায়ণ মহাভারতটা পড়লে তুমি বাংলা সাহিত্যের অনেক কিছু মানে জেনে রাখতে পারবে আগে থেকেই, অনেক মানে এগিয়ে থাকলে। এই ধনুক ভাঙা শব্দটা এসেছে রামের বিবাহের পূর্বে জনক রাজা তার কন্যা সীতার জন্য যখন উপযুক্ত পাত্র নির্বাচন করতে চাইলেন, যে কিভাবে উপযুক্ত পাত্র নির্বাচন করবেন, তখন মহাদেবের পক্ষ থেকে তার ধনুক নিয়ে জনক রাজাকে দেয়া হয় যে এই ধনুকে যে পড়াতে পারবে বা গুণ পড়াতে পারবে সেই হবে সীতার উপযুক্ত বর। মানে সীতার জন্য উপযুক্ত বর নির্বাচনের জন্য হরের ধনুক জনক রাজার ঘরে পাঠানো হয়, দেবতালয় থেকে, দেবতাদের পক্ষ থেকে পাঠানো হয়। তো এই ধনুকে মানে পৃথিবীর বিভিন্ন, যেহেতু সীতা লক্ষ্মীর অবতার ছিলেন, তো মানে রূপে গুণে সব দিক থেকে অতুলনীয় ছিল। ফলে কি হয় যে মানে তাকে বিয়ে করার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, পাত্র পক্ষ আসে, কিন্তু কেউ ওই হরের ধনু তুলতেই পারে না। এমনকি তোমরা রাবণের যুদ্ধে যে রাবণের কথা শুনেছ, যে মানে শৌর্যে বীর্যে অতুলনীয়, সে রাবণও যায় হরের ধনু তুলতে, কিন্তু দেবতাদের নির্দেশে সে সেটা তুলতেই পারে না। কিন্তু যখন রাম যায়, রামের বয়স তখন 12 বৎসর, মানে তারও কম, সেই ছোট্ট বাচ্চা যখন যায় হরের ধনু তুলতে, এবং সে খুব সহজেই ধনুকটা তুলে তাতে গুণ পরিয়ে ফেলে। তার মানে রাম ছাড়া কারো পক্ষে সেই ধনুকটা তোলা সম্ভব না। এখানে কি প্রসঙ্গে লেখক শব্দটা ব্যবহার করেছেন? বরের যে মহার্ঘ, মানে এত দাম, যে কন্যাকে পাত্রস্থ করবেন, ভালো পাত্র, যে যত ভালো, যার যত বড় ডিগ্রি, তার দাম তত বেশি, এবং সেই দাম থেকে মানে ওই জায়গায় না পৌঁছানো পর্যন্ত একটুকু কম বেশি নাই, মানে কোনো দেন দরবারের সুযোগ নাই। আমরা যেমন বাজারে যে, যদিও তারা হাটেই বসেছেন, যে মানে যে যত দাম দিবে, নিলামে উঠেছে, কিন্তু কম বেশি হওয়ার কোনো সুযোগ নাই। যে দামটা নির্ধারণ করেছে সেই দাম যে দিতে পারবে, তার কন্যাকেই সে গ্রহণ করবে। এই জন্য বলছে যে একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙা পণ। তো ধনুকটা যে তুলতে পারবে, যে বরের উপযুক্ত পণ দিতে পারবে, বর তার কন্যাকেই গ্রহণ করবে। আচ্ছা, তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না। বিবাহ সম্বন্ধে মামার মত। এই মানে লাইনগুলো তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য আসে। কখনো কখনো এই প্রশ্নটাও আসে যে বিবাহ সম্বন্ধে গল্পকথকের মামার মতটি কি ছিল। তা আমি একটু আগেই সেটা ব্যাখ্যা করেছি, যে তিনি এমন বেহাই চান যিনি মানে কি বলে, যে তাদের চাইতে ছোট ঘরের হবে, কিন্তু টাকা পয়সা দিতে কার্পণ্য করবেন না। তিনি এমন বেহাই চান যার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করবে না। আচ্ছা, এরপরে যাই। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। এটা হচ্ছে লক্ষ্মীর ঘট।
হিন্দু সম্প্রদায়ের যখন লক্ষ্মী পূজা হয়, মানে হিন্দু সম্প্রদায়ের যারা আছো তারা আমাকে আমার চাইতে ভালো জানো যে এখানে এটা কি বলে যে মানে এই ঘটে প্রতিদিন বোধহয় যে কিছু কিছু করে সঞ্চয় করে রাখা হয়, সঞ্চয়ের জন্য রাখা হয়। এই যে দেখো আরেকটা চিত্র আমরা দিচ্ছি, লক্ষ্মীর ঘট, মানে কি বলে যে সংসারের সঞ্চয়ের একটা জায়গা বা একটা উপকরণ। তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। প্রসঙ্গটি বলা হচ্ছে যে যে কন্যার সম্বন্ধ হরিশ নিয়ে এসেছে তার পিতা সম্পর্কে বলা হচ্ছে, পিতা শম্ভুনাথ সেন, যিনি কানপুরে ডাক্তার এবং এককালে তাদের মানে যে অর্থকড়ি ছিল এখন সেটা একদমই তলায় এসে ঠেকলেও যতটুকুই আছে সেটাকে মানে উপমিত করছে কি লক্ষ্মীর ঘট হিসাবে, যেটাকে মানে সংসারের সঞ্চয়, তার পরিবারের সঞ্চয় হিসেবে আছে। এবং যেহেতু সংসারে তার একটি মাত্র কন্যাই, তো ভদ্রলোক কার জন্য সেই ধন সঞ্চয় করে রাখবেন বা মানে নিজের কাছে রেখে দিবেন? কন্যা যেটা আছেন তার কাছে, তার পিছনে সমস্ত কিছু তিনি উপর করে দিয়ে দিবেন। তার মানে অর্থ সম্পদ যা আছে তার সবটাই এই কন্যাই পাবে। সেই প্রলোভন দেখানোর ক্ষেত্রে বলছে যে সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘট একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। এখানে আরেকটু আমি ঘটনাটা বলে নিই যে মেয়ের বয়স কিন্তু বেশি ছিল, কন্যার বয়স ছিল 15, কিন্তু মানে তার মামা আমতা আমতা করছিল কেন যে এত বয়স, আমি এর আগের ক্লাসে বলেছি যে সেই সময় মেয়েদের বিয়ে হতো 8 থেকে 10 বছরের মধ্যে। তো 15 বছরের একটা মেয়ে কেন এখনো বিয়ে হয় নাই? মামা প্রথমে ভেবেছে যে তাদের কি বংশের কোনো দোষ আছে কিনা, কিন্তু কারণটা তো বললোই যে মানে উপযুক্ত পাত্র পাচ্ছিল না বলেই বিয়ে দেওয়া হয়নি। মানে যে টাকা আছে সে টাকা মানে যৌতুকের সঙ্গে সামর্থ্যের সঙ্গে উপযুক্ত বর না পাওয়ার কারণে মেয়ের বয়স বেড়ে গেছে, পাত্রস্থ করা হয়নি। তো যখন মানে হরিশের রসিক মানুষ হরিশ, তার কথার রসে যখন মামার মন ভিজে গেছে তখন সে কি হয় যে মানে এই পাত্রী দেখতে যেতে রাজি হয় বা এখানে সম্বন্ধ করতে রাজি হয়। এবং এই কি বলে যে সম্বন্ধ নিয়ে তাকে পাঠানো হয় গল্পকথকের পিস্তুত ভাই বিনু দাদাকে, যে মানে স্বল্পভাষী কিন্তু মানে খুব যার বিচার বুদ্ধির উপরে আস্থা রাখা যায়, ভরসা রাখা যায়। সে এসে যখন বলে যে কন্যা ঠিক আছে মানে চলনসই, তখন পরিবারের সবার পক্ষ থেকেই যে মত হয় যে এই কন্যাকে বিয়ে করে আনা যায়। এখানে একটু দেখো, আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই, এটি একটু ব্যাখ্যা করছি। এটা হচ্ছে প্রজাপতি, যে হিন্দু সমাজে বিয়ের দেবতা হিসেবে পরিচিত, আর এ হচ্ছে পঞ্চস্বর, যার আরেক নাম হচ্ছে মদন। তো ইনি হচ্ছেন প্রেমের দেবতা হিসেবে পরিচিত। মদন প্রেমের দেবতা, পঞ্চস্বর বিয়ের দেবতা। যখন গল্পকথক MA পাশ করে বসে আছে, তার অন্য কোনো কাজ নাই, যেহেতু সংসারের কোনো দায় দায়িত্ব নাই, টাকা পয়সা উপার্জনের কোনো চিন্তা নাই, তারপরে কি চাকরি করারও কোনো ধান্দা নাই, কারোর জন্য কোনো মানে সুপারিশও নাই, কোনো কিছু নাই, মানে অখণ্ড কর্মহীন, অখণ্ড আনন্দহীন অবসর। এবং তখন কি হয় যে তার বন্ধু এসে যখন পাত্রীর খবর দেয় তখন তার ভিতরে কি হয় যে পাত্রী সম্পর্কে একটা মানে কল্পনা, যেহেতু তার তখন তরুণ বয়স এবং মানে কাজ নেই, অখণ্ড অবসর, তখন সে কি করে যে সে মেয়ের কল্পনা নিজের ভিতরে মানে তৈরি হতে থাকে, তার একটা মানসিক মূর্তি গড়ে সে নিজেই তার সঙ্গে বা একটা সম্পর্কে স্থাপন করে নেয়, একটা প্রেমের সম্পর্ক নিজের ভিতরে, যে কন্যার যে রূপ গড়ে তোলে সেই রূপেরই সে প্রেমে পড়ে যায়। এবং তাকেই যখন বিয়ের জন্য পাঠানো হয়, মানে সম্বন্ধের জন্য পাঠানো হয়, এবং তার দাদা এসেও বলে যে না ঠিক আছে মেয়ে চলনসই, তখন তার মনে হয় যে সে যাকে ভালোবেসেছে তাকে তার সাংসারিক জীবনের, দাম্পত্য জীবনের সঙ্গী হিসেবে পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা আর রইল না। মানে মূল বাধা যেহেতু মামা ছিল, সেই বাধাও যখন অপসৃত হলো, তাহলে সে যাকে ভালোবেসেছে তাকে তার জীবন সঙ্গিনী হিসেবে পাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। সেই বিষয়টা বোঝাতে বলছে কি আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। তো এটা হচ্ছে আমাদের অপরিচিতার
প্রথম অংশ আমরা আজকে এ পর্যন্তই থাকবো। নেক্সট ক্লাসে তোমরা যারা এখনো পর্যন্ত অপরিচিতা পড়ো নাই বা গল্পগুলো পড়োনি, আমি আশা করছি তোমরা পড়ে ফেলবে। এবং নেক্সট ক্লাসে, আজকের ক্লাসে যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো আমার মানে বর্ণনার বাহিরেও কোনো বাক্য যদি থেকে থাকে যে বাক্যগুলো তোমরা বোঝোনি বা কোথাও তোমাদের কোনো সমস্যা আছে, তাহলে আমাকে জানালে আমি সেগুলোর উত্তর পরবর্তী ক্লাসে দিতে পারবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনার সঙ্গে থেকো। ধন্যবাদ সবাইকে।